আমাদের আজকের পাঠ পাবলো নেরুদা রচিত অসুখী একজন কবিতা। পাবলো নেরুদা বিংশ শতাব্দীর এক কালজয়ী চিলিয়ান কবি। তিনি শুধু চিলিয়ান কবি এই পরিচয়ে সীমাবদ্ধ নন, তিনি সমগ্র বিশ্বের প্রতিবাদী মানুষ, কবি, সাহিত্যিক সকলের কাছে তিনি পথপ্রদর্শক। তার প্রকৃত নাম নেফতালি রিকার্দো বেস বাসোয়ালতো। এই পাবলো নেরুদা এই নামটি তিনি গ্রহণ করেছিলেন, অর্থাৎ ছদ্মনাম তিনি গ্রহণ করেছিলেন আত্মরক্ষার তাগিদে, পিতার অনুশাসন থেকে নিজের কবিতা চর্চাকে বজায় রাখার জন্য। পাবলো নেরুদা তিনি কবি, তিনি বিপ্লবী, তিনি একজন কমিউনিস্ট রাজনৈতিক কর্মী। তার কবিতা সমাজ বদলের হাতিয়ার হয়ে উঠেছে। পাবলো নেরুদা তিনি প্রেমিক, তিনি বিপ্লবী। তার কবিতায় উঠে আসে তার প্রেমিক সত্তা, আবার এই প্রেমিক সত্তাই তাকে বিপ্লবের দিকে, সমাজ বদলের দিকে, সমাজ বদলে তাকে অনুপ্রাণিত করে। তিনি এমন এক চিলির স্বপ্ন দেখেছেন, এমন এক বিশ্বের স্বপ্ন দেখেছেন যেখানে স্বৈরাচার নয়, প্রেম, মানুষে মানুষে বন্ধন, ভালোবাসা জিতে যাবে। শাসকের রক্তচক্ষুর কাছে তিনি কখনো মাথা নত করেননি। সমাজ বদলের জন্য তার যে আহ্বান কবিতার মধ্যে প্রতিফলিত হয়েছিল, তার জন্য তার উপরে নানা রকম নির্যাতন, গ্রেপ্তারি পরোয়ানা, রাষ্ট্রীয় সন্ত্রাস নেমে এসেছিল, কিন্তু তিনি তার প্রতিবাদী সত্তা, তার প্রতিবাদের কলম তাকে কিন্তু শাসকের কাছে আত্মসমর্পণ করেননি। তিনি সমাজ বদলের জন্য একজন কবি এবং রাজনৈতিক কর্মী, এই দুই সত্তাকে তিনি তার কবিতার মধ্যে, তার সাহিত্যের মধ্যে তাকে সংযুক্ত করেছিলেন। পাবলো নেরুদা বিপ্লবীদের কাছে, সমাজের সাধারণ মানুষের কাছে প্রতিবাদ ও আশার এক মূর্তিমান প্রতীক। পাবলো নেরুদা পৃথিবীর অপরাপর প্রান্তের কবিদের কাছে অনুপ্রেরণার উৎস। আমাদের যে অসুখী একজন কবিতা যা আমরা পাঠ করব, যেই কবিতা তার এক্সট্রাভাগারিয়া কাব্যগ্রন্থ থেকে সংগৃহীত হয়েছিল, স্প্যানিশ ভাষায়
সেই কবিতার নাম ছিল লা দেসডিচাডা, আর ইংরেজিতে তার অনুবাদ করা হয়েছিল দ্য আনহ্যাপি ওয়ান নামে। সেই কবিতা আমাদের বাংলা ভাষায় অনুবাদ করেন কবি ও কথা সাহিত্যিক নবারুণ ভট্টাচার্য। তার বিদেশি ফুলে রক্তের ছিটে কাব্যগ্রন্থে অসুখী একজন নামে সেই কবিতা সংগৃহীত হয়। নবারুণ ভট্টাচার্য তিনি নিজেও একজন প্রতিবাদী, একজন সচেতন কবি, কথাসাহিত্যিক। তিনিও শাসকের রক্তচক্ষুর কাছে কখনো মাথা নত করেননি। তিনিও সোচ্চারে ঘোষণা করেছিলেন, এই মৃত্যু উপত্যকা আমার দেশ না। তিনিও অপরাপর কলাকৈবল্যবাদী কবিদের মতো শাসকের কাছে মাথা নত করেননি। তিনি তার কবিতার মধ্য দিয়ে, তার যে উপন্যাস হারবার্ট, কাঙাল মালসাট, তার মধ্য দিয়ে তিনি কিন্তু আমাদের ভারতবর্ষের যে সমাজ বাস্তবতা, সামাজিক যে অসঙ্গতি, শাসকের যে ভণ্ডামি, শাসকের যে স্বৈরাচার, ক্ষমতার যে স্পর্ধা, তা অনাবৃত করেছেন। নবারুণ ভট্টাচার্য তিনি পাবলো নেরুদার দ্বারা অনুপ্রাণিত হয়েছেন। অসুখী একজন, এই কবিতা চিলির যে সমাজ বাস্তবতা, সেই সমাজ বাস্তবতা আমাদের সামনে তুলে ধরে। চিলি বা লাতিন আমেরিকার দেশগুলোতে স্বৈরাচারী শাসক বারে বারে ক্ষমতা দখল করেছে। সেনা অভ্যুত্থানের মাধ্যমে গণতান্ত্রিক সরকারকে সরিয়ে দিয়ে ক্ষমতা দখল করেছে, জনগণের ওপর নামিয়ে এনেছে অকথ্য অত্যাচার, নির্যাতন, মাত্রাছাড়া শোষণে জনগণের জীবন বিপর্যস্ত হয়েছে। লাতিন আমেরিকায় এভাবেই জনগণ স্বৈরাচারী শাসকের ফলে এক সীমাহীন দারিদ্র্যের মুখোমুখি হয়েছে। পাশাপাশি বিপ্লবী তারাও প্রত্যাঘাত এনেছে, তারাও স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে বারে বারে মাথা তুলে দাঁড়াতে চেয়েছে, সমাজ বদল করতে চেয়েছে। তাই গৃহযুদ্ধ অবশ্যম্ভাবী রূপে দেখা দিয়েছে লাতিন আমেরিকায়। সেই লাতিন আমেরিকার গৃহযুদ্ধের পরিপ্রেক্ষিতে আমরা পাবলো নেরুদাকে রচনা করতে দেখি লা দেসডিচাডা, বাংলায় অসুখী একজন। এই কবিতায় উত্তম পুরুষের জবানিতে এক কথক তিনি তার মাতৃভূমির কথা, তার প্রিয়জনের কথা, তার স্বদেশ মাতার কথা, তার প্রেয়সীর কথা, তাদের গভীর বেদনার কথা, তাদের অসুখী মনের কথা আমাদের সামনে প্রকাশ করেন। আমি তাকে ছেড়ে দিলাম, অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে
দরজায়। আমি চলে গেলাম দূর দূরে। আমি কে? আমি কবিতার কথক, যিনি তার স্বদেশের কথা, তার প্রেয়সীর কথা, স্বদেশের সমাজ বাস্তবতার কথা আমাদের পাঠকের সামনে প্রকাশ করছেন। তিনি একজন বিপ্লবী, তিনি স্বদেশের স্বৈরাচারের বিরুদ্ধে সমাজ বদলের একজন সৈনিক, তিনি তার প্রিয়জন, আত্মজন, তার প্রেমিকা, তার স্বদেশ মাতা, তাদের ছেড়ে তিনি স্বদেশ পরিবর্তনের লড়াইতে সামিল হওয়ার জন্য চলে গিয়েছেন দূরে, বহু দূরে। মাতৃভূমির স্বাধীনতা যুদ্ধে, বৃহত্তর সমাজ পরিবর্তনের লড়াইয়ে যোগদান করতে তিনি তার সাংসারিক মায়া মমতার বন্ধন অতিক্রম করে রণাঙ্গন অভিমুখে যাত্রা করেছেন। ঘরে রেখে গিয়েছেন তার আত্মজনদের, তার প্রেয়সীকে, তার ভালোবাসার মানুষকে। আবার আমরা বলতে পারি, স্বদেশ স্বজন ছেড়ে, মাতৃভূমি ছেড়ে কথক চলে গিয়েছেন সমাজ বিপ্লবের এক বন্ধুর পথে। সে জানতো না আমি আর কখনো ফিরে আসব না। সে অর্থাৎ প্রিয়তমা, যিনি অপেক্ষা করছেন তার প্রিয়তম ঘরে ফিরে আসবেন, তার মনের মানুষ ঘরে ফিরে আসবেন। মা অপেক্ষা করছেন তার সন্তান ঘরে ফিরে আসবেন, কিন্তু তাদের অপেক্ষা দীর্ঘ থেকে দীর্ঘতর হয়। তাদের জানা ছিল না ওই মনের মানুষটি হয়তো কোনোদিনও আর ঘরে ফিরবেন না। স্বদেশ স্বজন, স্বদেশ মা, তারাও অপেক্ষা করে। লাতিন আমেরিকার দরিদ্র জনতা অপেক্ষা করে যে তারা এই অত্যাচারী স্বৈরাচারী শাসনের হাত থেকে একদিন মুক্ত হবেন। তাদের দেশে শিশুরা শিক্ষা লাভ করবে, তারা বাসস্থান, খাদ্য এর অধিকার লাভ করবে, বেঁচে থাকার অধিকার লাভ করবে। কিন্তু সীমাহীন দারিদ্র্যই তাদের জীবনের একমাত্র সত্য হয়ে দেখা দেয়। দারিদ্র্য, কুসংস্কার, অশিক্ষার অন্ধকারে তারা ডুবে থাকে, অপেক্ষা করে, অপেক্ষা দীর্ঘতর হয়, বাঁচার অধিকার প্রতিষ্ঠা হয় না, কখনো ফিরে আসে না। স্বপ্ন, আশা ব্যর্থ হয়। আবার যে বিপ্লবীরা রণাঙ্গন অভিমুখে যাত্রা করেছে সমাজ বদল করবে বলে, স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে যারা গৃহযুদ্ধে সামিল হয়, তাদের বিরুদ্ধে শাসক তার নখদন্ত বিস্তার করে, দমনের স্টিম রোল চালায়, রক্ত ঝরে, কত শত প্রাণের, তাজা তাজা প্রাণের বিনষ্টি ঘটে। তাই প্রাণ বাজি রেখে রণাঙ্গন থেকে আপন বাসগৃহে প্রিয়তমার কাছে কখনো হয়তো ফিরে আসবে না কথক, কিন্তু লাতিন আমেরিকার সেই প্রেয়সীরা, প্রিয়তমারা অপেক্ষা করে তাদের বিপ্লবী পুরুষের ঘরে ফেরার। লাতিন আমেরিকার জনতা অপেক্ষা করে
সুদিন ফিরে আসার। একটা কুকুর চলে গেল, হেঁটে গেল গির্জার এক নান। একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল। সমাজ বদলের লড়াইয়ে সামিল হতে কথক বিপ্লবীরা ঘর ছেড়েছেন। ঘরের মানুষের ঘরে ফেরার অপেক্ষায় আত্মজন প্রিয়জনেরা অপেক্ষা করেন। প্রতীক্ষা দীর্ঘতর হয়, কিন্তু প্রত্যাগমন ঘটে না। ঘরের ছেলে ঘরে ফিরে আসে না। দিন থেকে বছর অতিক্রান্ত হয়। তারপর একদিন সবাই যেন আস্তে আস্তে ভুলতে থাকে। কিন্তু প্রাত্যহিকতায় তো কোনো ছেদ ঘটে না। সেভাবেই সূর্যোদয় সূর্যাস্ত ঘটে। কথক চলে যায়। কথকের চলে যাওয়ার পর সময় কিছুটা থমকে দাঁড়ায়, হয়তো তার আত্মজনের কাছে, প্রিয়জনের কাছে। তারপর আবার জীবন চলে তার আপন গতিতে। ওই কুকুরের চলে যাওয়া, গির্জার নান যে হেঁটে যায় রাস্তা দিয়ে, এ তো আসলে জীবনের আপন গতি। সপ্তাহ বছর কেটে যায়, জনমানসের স্মৃতি থেকে যেন ওই কথক বিপ্লবীরা হারিয়ে যায়। লাতিন আমেরিকার সাধারণ মানুষ তাদের যেন ভবিতব্যকে মেনে নেয়। এই অজ্ঞানতা, এই কুসংস্কার, এই শাসকের অত্যাচার, এই দারিদ্র্য, তাকে তারা যেন মেনে নিতে শেখে। এভাবে তারা তাদের জীবন অতিবাহন করতে শেখে। স্বপ্নের অপমৃত্যু ঘটে, আবার জীবন তার আপন গতিতে চলে। বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ, ঘাস জন্মালো রাস্তায়। ওই প্রকৃতি তার স্বাভাবিক নিয়মেই রং বদলায়। প্রখর গ্রীষ্মের পরেই আসে স্নিগ্ধ কোমল বর্ষা। ওই রুক্ষ ঊষর প্রকৃতির বুকে তখন জেগে ওঠে স্নিগ্ধ শ্যামল সবুজের ওই ঘাসের তার প্রাচুর্য। আসলে কথকের স্মৃতি সময়ের সঙ্গে সঙ্গে ওই ঝাপসা হয়ে যায়, ম্লান হয়ে যায়। ওই বৃষ্টিতে কথকের পায়ের দাগ ধুয়ে দেওয়া মানে আসলে কথকের স্মৃতি হারিয়ে যায় জনমানসের মন থেকে। কথক বিপ্লবীরা যেন অতীত হয়ে যায়। মানুষ আবার ডুব দেয় তাদের দৈনন্দিন জীবনে। সমস্ত আশা নির্মূল হয়, অন্তর্হিত হয় তাদের জীবন থেকে। তারা এই শাসকের নির্দয়তা, অত্যাচার, দারিদ্র্যকেই তারা মেনে নিতে শেখে। আর একটার পর একটা পাথরের মতো, পরপর পাথরের মতো বছরগুলো নেমে এলো তার মাথার ওপর। এদিকে সেই প্রতীক্ষারতা, সেই প্রিয়তমা, তার অবসরের পালা, প্রতীক্ষার পালা দীর্ঘ থেকে দীর্ঘতর হতে থাকে। অনিঃশেষ যেন সেই প্রতীক্ষা, সেই প্রহর, অপেক্ষার সেই প্রহর, সেই সময়, সেই কঠিন সময় যেন পাথরের গুরুভার নামিয়ে আনে ওই প্রেয়সীর বুকে। দিন যায়, বছর যায়, যেন পাথরের দুঃসহ যন্ত্রণা, পাষাণের সেই দৃঢ় যন্ত্রণা যেন চেপে বসে ওই অপেক্ষারতা নারীর হৃদয়। হয়তোবা লাতিন আমেরিকার ওই চিলির দেশমাতার মর্ম গভীরেও এই পাথরের ভার নেমে আসে। শোষণবিহীন, রক্তপাতবিহীন, সর্বাঙ্গীন সুন্দর এক ভবিষ্যৎ
লাতিন আমেরিকার। স্বপ্ন দেখে, কিন্তু শাসক, স্বৈরাচারী শাসক, তার ক্ষমতার লিপ্সা, তার আগ্রাসন সমস্ত লাতিন আমেরিকা জুড়ে, সমগ্র চিলি জুড়ে নামিয়ে আনে অকথ্য অত্যাচার, নির্যাতন, শোষণ। আমরা জানি গঞ্জালেস ভিদেলা, অগাস্তো পিনাসে, এদের মতো একনায়ক শাসকেরা লাতিন আমেরিকার বুকে বারে বারে অত্যাচার নামিয়ে এনেছে, শোষণ নামিয়ে এনেছে, দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিয়েছে। তাই কবি লেখেন, তারপর যুদ্ধ এলো রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। যুদ্ধ এলো রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। যেমন বিধ্বংসী অগ্নুদ্গারে সকল অস্তিত্ব নিশ্চিহ্ন হয়ে যায়, তেমনি সেই চিলির গৃহযুদ্ধ চিলির বুকে নামিয়ে আনে ধ্বংসের মাতন। সব কিছু সে ছারখার করে দিতে চায়, সমস্ত অস্তিত্বকে সে নিশ্চিহ্ন করে দিতে চায়, নিঃশেষ করে দিতে চায়। শিশু আর বাড়িরা খুন হলো, রক্তস্রোতে পিচ্ছিল হলো পথ, ছিন্ন ভিন্ন হলো শিশুর দেহ। এই নরখাদক শাসকেরা নিষ্পাপ সরল শিশুর জীবনকেও বিপন্ন করে তোলে, তাদের মৃত্যু মুখে পতিত করে, তার শৈশব কেড়ে নেয়, তার ভবিষ্যৎ তাকে অন্ধকারে ঠেলে দেয়। সাধারণের বাড়িরা খুন হলো, অর্থাৎ যুদ্ধ সমস্ত জনপদকে ধ্বংস করে, মানুষের বাসভূমি, আশ্রয় কেড়ে নেয়। কিন্তু সেই মেয়েটির মৃত্যু হলো না। আসলে পার্থিব সবকিছু নশ্বর হলেও, ধ্বংস হয়ে গেলেও, মানুষের ভালোবাসা সে তো অবিনশ্বর। যুদ্ধে, রক্তপাতের মধ্যেও, ধ্বংসের মধ্যেও ভালোবাসা কিন্তু অমলিন থাকে। তাই শাসকের উন্মত্ত পদচারণা, শত যুদ্ধ, মৃত্যুর কত শত আয়োজন, সব কিন্তু পরাস্ত হয়ে যায় ওই ভালোবাসার কাছে, ওই কথকের প্রেয়সীর কাছে। তিনি কিন্তু ভালোবাসার অনির্বাণ দীপশিখা হাতে যেন অপেক্ষা করতে থাকেন তার প্রেমকে বাঁচিয়ে রেখে। আসলে মেয়েটির মৃত্যু হলো না, অর্থাৎ সাধারণ মানুষ তারাও কিন্তু ওই প্রাত্যহিকতার মধ্যেও, ওই অদৃষ্টবাদকে মেনে নিয়েও, অর্থাৎ নিজেদের গতানুগতিক জীবনকে মেনে নিয়েও তারা কিন্তু স্বপ্ন দেখতে থাকে দিন বদলের। সমস্ত সমতলে ধরে গেল আগুন, যুদ্ধ সর্বব্যাপ্ত, সমগ্র লাতিন আমেরিকা জুড়ে, চিলি জুড়ে, চারিদিকে ধ্বংসের আয়োজন। কিন্তু শান্ত হলুদ দেবতারা, যারা হাজার বছর ধরে ডুবেছিল ধ্যানে, উল্টে পড়ল মন্দির থেকে টুকরো টুকরো হয়ে। নগর পুড়িলে দেবালয় কি এড়ায়? দেশে যখন যুদ্ধ লেগেছে, নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে ঘর বাড়ি, ছিন্ন ভিন্ন হচ্ছে শিশুর দেহ, সেই ধ্বংসের সময় সর্বশক্তিমান ঈশ্বর তিনিও কিন্তু তার থেকে রেহাই পাননি। আসলে এই সময় দাঁড়িয়ে সর্বশক্তিমান ঈশ্বরের প্রতি পাবলো নেরুদা, ঈশ্বরের ক্ষমতার প্রতি তিনি
কটাক্ষপাত করেছেন। তিনি কটাক্ষ করেছেন ঈশ্বরের অস্তিত্ব নিয়ে। ঈশ্বর সর্বশক্তিমান, তিনি দীননাথ, অর্থাৎ দরিদ্রের তিনি রক্ষাকর্তা, ত্রাতা। স্বৈরাচারী শাসনের শোষণে পর্যুদস্ত লাতিন আমেরিকার জনতা, তো সেই জনতার পরিত্রাতার ভূমিকায় তো কোনো কল্যাণকামী ঈশ্বর তিনি তো অবতীর্ণ হননি। তিনি শান্ত, অর্থাৎ তিনি শান্ত, নিষ্ক্রিয়, নিশ্চেষ্ট হয়েই রয়েছেন। তার ফলে তার অস্তিত্ব সম্পর্কে আমাদের প্রশ্ন জাগে। আবহমান কাল ধরে তিনি দেবাঙ্গনে নিশ্চল হয়ে রয়েছেন, যেন ধ্যানস্থ হয়ে রয়েছেন। এদিকে তিনি আবার হলুদ, যেমন গাছের পাতা পুরাতন জীর্ণতায় হলুদাকৃতি লাভ করে, তেমনি শান্ত দেবতারা, তারাও প্রাচীন কাল থেকে মানুষকে জুগিয়েছে আশা, তার আশা ভরসার স্থল হয়েছে। মানুষ, গরিব মানুষ, আর্তপীড়িত মানুষ মুক্তির জন্য ওই দেবাঙ্গনে মাথা ঠুকেছে। সেই প্রাচীন অস্তিত্ব নিয়ে সেই দেবতারা আজ স্থবির, শান্ত, নিশ্চেষ্ট, নিশ্চল হয়ে যেন তারা তাদের অক্ষমতাকে প্রকাশ করছে। আর তারা যখন অক্ষম, তখন সাধারণ মানুষ আর কোথায় স্বপ্ন দেখবে? তাই কবি লিখছেন, তারা আর স্বপ্ন দেখতে পারল না। ঈশ্বরই তো আর্তপীড়িতের আশ্রয়স্থল। ঈশ্বর যখন ওই স্বৈরাচারী শাসকের ওই আগ্রাসনে ভুলুণ্ঠিত, নিরাশ্রয় সাধারণ গরিব মানুষদের থেকে তখন অন্তর্হিত হয়ে যায় স্বপ্ন। ঈশ্বরের এই ক্ষমতাহীনতা মানুষের বুক থেকে কেড়ে নেয় স্বপ্ন, দিন বদলের স্বপ্ন, মুক্তির স্বপ্ন। যুদ্ধ কি শুধুমাত্র খুন করে, শিশুদের, আবাল বৃদ্ধ বনিতাদের রক্ত ঝরায়, আশ্রয় ধ্বংস করে? না, যুদ্ধ আসলে আমাদের স্মৃতিকেও ধ্বংস করে। যে স্মৃতি অতীতের, যে স্মৃতি শৈশবের, যে স্মৃতি সতত সুখের, সেই মিষ্টি বাড়ি, সেই বারান্দা যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম, গোলাপি গাছ, ছড়ানো করতলের মতো পাতা, চিমনি, প্রাচীন জল তরঙ্গ, সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে। যুদ্ধ ধ্বংস করেছে কবির বসত বাড়ি, কবির সে মিষ্টি বাড়ি, দিনান্তে যেখানে তিনি ফিরে আসতেন, যেখানে আত্মজনদের সঙ্গে, তার মনের মানুষের সঙ্গে দিন যাপন করতেন, যার সঙ্গে জড়িয়ে আছে শৈশবের কতই না স্মৃতি। সেই বাড়ির বারান্দায়, ঝুলন্ত বিছানায়, ওই দোলনায় মা তাকে হয়তো ঘুম পাড়াতো। যৌবনে তিনি হয়তো সেখানে প্রেয়সীর সঙ্গে বসে তিনি সূর্যোদয় সূর্যাস্তের সেই শোভা তিনি দেখতেন, আপ্লুত হতেন। সামনে একটা বাগান, সেই ছোট বাড়ির সামনে একটা ছোট বাগান হয়তো ছিল, যেখানে ছিল গোলাপি গাছ, ছিল করতলাকৃতির পাতা। সেই বাগানের রূপ, রস, গন্ধ, স্পর্শের মায়ায়, মমতায় জড়িয়ে রয়েছে তার শৈশব, তার যৌবন। সেই চিমনি, যেই চিমনি তার আলো আধারিতে কবির যৌবনে, কবির শৈশবে এক রহস্য ঘেরা জগৎ সৃষ্টি করত। সেই প্রাচীন জল তরঙ্গ, যার শব্দে, যার সুরমূর্ছনায় কবির হৃদয় আন্দোলিত হতো। কিন্তু
আজ সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে। যুদ্ধ মানুষ নিধনের সঙ্গে সঙ্গে মানুষের স্মৃতি, মানুষের অতীত, মানুষের ইতিহাস সব ধ্বংস করে। পাবলো নেরুদা, তার উপরে নেমে এসেছিল ওই পিনাসো, অত্যাচারী শাসক অগাস্ত পিনাসো, তার রক্তচক্ষুর শাসানি, তাকে দেশ ত্যাগ করতে হয়েছে, আত্মগোপন করে থাকতে হয়েছে, কখনো শহরে, কখনো গ্রামে, কখনো পার্বত্য উপত্যকায়, কখনো অপর দেশে। কবির যে শহর, যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা, দোমড়ানো লোহা, মৃত পাথরের মূর্তির বীভৎস মাথা। তার যে প্রাণের শহর, তার যে পরিচিত শহর, সেই পরিচিত শহর, প্রাণের শহর ছড়িয়ে ছিটিয়ে বিনাশের চিহ্ন। শহর পরিণত হলো যেন এক ধ্বংসস্তূপে। সেখানে জনহিল্লোল নেই, জনতার প্রাণের স্পন্দন নেই, তাদের গতির চিহ্ন নেই। চিহ্ন রয়েছে সারা শহর জুড়ে শুধু ধ্বংসের। সব কিছু পুড়ে ছাড়খাড় হয়ে গেছে, পুড়ে ছাই হয়ে গেছে, শুধু ছড়িয়ে রয়েছে শহর জুড়ে কাঠকয়লা, দোমড়ানো লোহা, মৃত পাথরের মূর্তির বীভৎস মাথা। অর্থাৎ যুদ্ধ যেমন স্মৃতিকে ধ্বংস করে, বাসস্থানকে ধ্বংস করে, যুদ্ধ তেমনি আমাদের সংস্কৃতিকে ধ্বংস করে, আমাদের স্থাপত্যকে ধ্বংস করে, আমাদের অতীত ঐতিহ্যকে ধ্বংস করে। ওই যে লোহা, ওই যে মৃত পাথরের মূর্তির বীভৎস মাথা, আসলে তো তা চিলির সেই স্থাপত্যকে ধ্বংস করেছে, চিলির লৌকিক সংস্কৃতিকে ধ্বংস করেছে। শাসক স্থাপত্যকে ধ্বংস করে, সংস্কৃতিকে ধ্বংস করে নিজের মূর্তি বানাতে চায়, নিজেকে অক্ষয় অমর করতে চায়। সেই শাসকের বীভৎসতার চিহ্ন সমগ্র লাতিন আমেরিকা জুড়ে, সমগ্র চিলির সীমান্ত জুড়ে জমাট বেঁধে আছে রক্তের একটা কালো দাগ। ধ্বংসের মাতনের, শয়তান যুদ্ধবাজের, তার আগ্রাসনের প্রতীক রূপে সমগ্র লাতিন আমেরিকা জুড়ে জমাট বেঁধে আছে রক্তের কালো দাগ। কিন্তু কবিতার উপসংহারে কবি লিখছেন, তার শেষ চরণ কবিতায়, ওই রক্তের কালো দাগের মধ্যেও আর সেই মেয়েটি আমার অপেক্ষায়, সেই মেয়েটি আমার অপেক্ষায়। এত ধ্বংসের মাঝেও জীবনের স্পন্দন কিন্তু তবু শোনা যায়। কথকের প্রেয়সী এক বুক ভালোবাসা নিয়ে যেন প্রতীক্ষা করতে থাকে তার প্রিয়তম সেই মানুষটির ফিরে আসা। এত ধ্বংসের মধ্যেও, অপেক্ষা এত অনন্ত হলেও প্রেম কিন্তু নিঃশেষ হয়ে যায় না। শাসকের রক্তচক্ষু, তার যে উন্মত্ত ক্রোধ, যুদ্ধের বিভীষিকা ওই নারীর কাছে পরাস্ত হচ্ছে। ওই নারী, ওই প্রেয়সী, তার একমাত্র শক্তি হচ্ছে তার ঐকান্তিক ভালোবাসা, তার অকুণ্ঠ বিশ্বাস, তার সীমাহীন আশা ফিরে আসবে তার মনের মানুষ, ফিরে আসবে তার প্রিয়তম। এই অসীম যে মর্তুকাম মানসিকতা, তাই কিন্তু ওই বিরোহিনী সেই নারীকে বাঁচিয়ে রাখে, তাকে অপেক্ষায় দাঁড় করিয়ে রাখে। এদিকে লাতিন আমেরিকার দারিদ্র পীড়িত মানুষগুলিও কিন্তু দিন বদলের আশায় তাদের লড়াই কিন্তু আজও জারি রাখে। এক কথক
শত শত বিপ্লবী হয়তো গৃহযুদ্ধে তাদের দিন বদলের কাঙ্ক্ষিত ফলাফল থেকে তারা বঞ্চিত হয়, তারা হয়তো শাসকের কাছে হার মানে, কিন্তু নাছোড় তাদের মানসিকতা। তারা আবার পুনরায় তারা ওই স্বৈরাচারী এক নায়ক শাসকের বিরুদ্ধে তারা আবার রণাঙ্গনে সামিল হয়, অপর এক কোনো প্রেয়সী, প্রিয়তমা, আত্মজন, স্বজন তাদের অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে, যতদিন না সেই চিলির সাধারণ মানুষের কাঙ্ক্ষিত মুক্তি আসবে। তাই অসুখী লাতিন আমেরিকার স্বদেশ মাতা, তিনি অসুখী। তার কারণ তার বুকে ঘটে চলে ধ্বংসের আয়োজন, শোষণের অভিঘাত নেমে আসে। দারিদ্র পীড়িত লাতিন আমেরিকাবাসী তারা অসুখী লাতিন আমেরিকার শত শত বিপ্লবীদের প্রণয়িনীরা, তারা তাদের বিপ্লবীদের ঘরে ফেরার অপেক্ষায় প্রহরগণে তাদের সঙ্গে পুনরায় মিলিত হওয়ার আশায় দিন গণে, কিন্তু সেদিন এখনো অধরা। তাই অসুখী তারাও। আজ যখন আমরা এই কবিতা পড়ি, তখন আমাদের সমাজ বাস্তবতার সঙ্গে, আমাদের পৃথিবীর আজকের দিনের পরিস্থিতির সঙ্গে আমরা একে মিলিয়ে পড়লে দেখি আমরাও অসুখী। কিছুদিন আগে পর্যন্ত আমাদের সমগ্র বিশ্ব জুড়ে, সেখানেও আমরা দেখেছি ওই একনায়ক স্বৈরাচারী শাসক তারা পৃথিবীকে দেশে দেশে, বর্ণে বর্ণে, জাতিতে জাতিতে, ধর্মে ধর্মে বিভক্ত করে দারিদ্র্যে, অশিক্ষায়, অজ্ঞানতায়, ধর্মান্ধতায় প্রতিদিনের বেঁচে থাকাকে দুর্বিষহ করে তুলেছে। তাই অসুখী আজ সারা পৃথিবীর মানুষ। কিন্তু নেরুদা, তিনি বিপ্লবী, তিনি প্রেমিক, তিনি প্রেয়সীর সঙ্গে মিলিত হতে চেয়েছেন দিন বদলের নতুন ভোরে। আবার সেই দিন বদল, সেই কাঙ্ক্ষিত দিন পৃথিবীর বুকে নিয়ে আসার জন্য তিনি হয়ে উঠেছেন বিপ্লবী। তিনি রণাঙ্গনে সামিল হয়েছেন, রণাঙ্গন অভিমুখে যাত্রা করেছেন। নেরুদার একটি কবিতা যার নাম প্রত্যাবর্তন, সেই কবিতার শেষ স্তবকে তিনি লিখছেন, অন্ধ আশঙ্কা আতুর এই বাতাসে তুলে ধরো মৃত্যুহীন তোমার ফসলিয়া আশা, আর তোমার দূর দূর প্রান্তরে পড়ুক এই সুদুর্লভ আলোর রেখা। নেরুদা আশঙ্কা আতুর বাতাসে আমাদের মৃত্যুকে জয় করে আমাদের এক সুদূর ভবিষ্যতের স্বপ্নে, আশায় আমাদের বাঁচার আহ্বান জানিয়েছেন। আমরাও আজ এই অসুখী সময়ে, আজ এই বিচ্ছিন্ন সময়ে আমরাও যেন সেই আশাকে, মৃত্যুহীন আশাকে আমরা বাঁচিয়ে রাখি। এখন আমাদের আগামীর সুদূরের আশার আলোক রেখা অনেক দূরবর্তী মনে হলেও তা কিন্তু আমরা একদিন ছুঁতে পাবই, আমরা সেই দিনে পৌঁছতে পারবই। এই অসুখী সময়ে সেটাই আমাদের বেঁচে থাকার আলোকবর্তিকা।